1969 সাল থেকে আমি রেডিও এবং টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করতাম। তো ঢাকায় যখন 25শে মার্চ কাল রাত্রি, সেই সময় আমার মেজ ভাই ছিলেন তরুণ কুমার নন্দী, প্রয়াত। তিনি সদ্য বিয়ে করেছিলেন কুড়িগ্রামে। তো আমরা ওখানে বেড়াতে গিয়েছিলাম, বেড়াতে গিয়ে আটকা পড়ে যাই। তখন মেজদা লিখলেন যে তোমরা ওখানে পড়াশোনা করো, ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদেরকে নিয়ে আসবো। উনি বই টই পাঠিয়ে দিলেন, আমরা ওখানে পড়াশোনা করতাম। কিন্তু ওখানে যাওয়ার পরে যেহেতু মানে উত্তাল ঢাকা, ওখানে ওনার সম্বন্ধী ছিলেন দেবব্রত বক্সী বুলবুল, কিছুদিন আগে উনি মারা গেছেন। তো ওনার ওখানে লোকাল যে আর্টিস্টগুলি আছে তাদেরকে দিয়ে, এবং আমি যেহেতু রেডিও এবং টেলিভিশনে তো গান করি, আমাকে পাওয়ার পরে উনি খুব খুশি। তো নিত্য নতুন দেশের গান মানুষকে উজ্জীবিত করার জন্য গণসঙ্গীত উনি তুলে দিতে লাগলেন, আমরা সব তুললাম। এবং ওই সময় আমরা কুড়িগ্রাম, লালমনিরহাট অঞ্চলটা বিভিন্ন জায়গায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই সমস্ত গানগুলি পরিবেশন শুরু করি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একটা সময় আমাদেরকে বলা হলো যে রংপুরে তো পাক বাহিনী চলে আসবে, তা আমাদেরকে এখান থেকে সরে যেতে হবে। তো একটা গরুর গাড়িতে করে আমরা সেই সকালবেলা রওনা করলাম কুড়িগ্রাম থেকে। সন্ধ্যাবেলা এসে পৌঁছালাম বাগুয়া নামে একটি গ্রামে। এটা ওনাদের একেবারেই মানে গ্রামের বাড়ি, একটা অজপাড়াগা। তো ওখান থেকে সন্ধ্যাবেলায় আসামের গাঢ় পাহাড় দেখা যায়। আর ওইখানে আমি কোনো হারিকেন দেখিনি, কুপি জ্বালিয়ে মানুষ চলে, এমনই একটি গ্রাম। তো সন্ধ্যা 7টার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে শুয়ে পড়ত। তা আমরা যারা ছিলাম তখন, আমার সিনিয়র যারা ছিলেন, আমরা মোটা বাঁশের লাঠি নিয়ে গ্রামটাকে পাহারা দিতাম। তো যাতে ঘুমিয়ে না পড়ি সেজন্য ওই আম গাছের ডালে হ্যাঁচাক ঝুলিয়ে নিচে ক্যারাম বোর্ড খেলতাম। এক গেম শেষ, তারপরে আবার চক্কর মারে, এইরকম করে। কিন্তু তার আগে যেটা করতাম সেটা হলো যে সবাই যখন শুয়ে পড়তো 7টার সময় খাওয়া দাওয়া করি, মানে একেবারে নিঝুম একটা পাড়াগা আর কি, অজপাড়াগা। আমরা তখন ওই ঘরের ভেতরে রেডিও চালাতাম মাটিতে, সবাই এক জায়গায়, মাথা এক জায়গা করে, ভয়েস অফ আমেরিকা, স্বাধীনমালা বেতার কেন্দ্র, আকাশবাণী, আমরা খবর নিতাম। এবং খুব আস্তে ভলিউম দেওয়া যেত, বাইরে থেকে কেউ না বুঝতে পারে যে আমরা রেডিওতে এসব শুনছি। তো যখন শুনতাম যে আমাদের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না, সবাইকে মেরে ফেলছে, হত্যা করছে, ধর্ষণ করছে, তারপরে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, তখন আমার ভেতরে একটা ক্রোধ জন্মায় যে আমি মুক্তিযুদ্ধে যাব। এবং আমি তখন আমার মাকে বললাম যে মা, আমি যুদ্ধে যাব। ঠিক ওই সময়টায় আমার মেজ ভাই ঢাকাতে, তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। মেজ বোন কুষ্টিয়াতে, তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। মায়ের মন স্বাভাবিক অশান্ত ছিল যে তার দুটো ছেলেমেয়ের কোনো খবরই নেই। উনি কিছুই বলেননি। তারপরে একটা সময় আসলো যখন বলল যে এখান থেকে ও সরতে হবে, পাক বাহিনী কাছাকাছি চলে এসছে। পরে বিশাল একটা নৌকা ভাড়া করা হলো, সেই নৌকার মাঝখানে শাড়ি টানিয়ে এক পাশে ছেলে এক পাশে মেয়ে, সঙ্গে কিছু চাল ডাল নিয়ে রওনা। সন্ধ্যাবেলাতেই সেগুলি শেষ, দুজন নেমে গেল ঘাটে কোথায় কিনতে, অন্ধকারের মধ্যে, আমরা চিনি না জানি না। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ দিয়ে আমরা আসামের ধুবড়ির দিকে এগোচ্ছিলাম। যাই হোক, অনেকক্ষণ পর তারা ফিরে আসলো। এরপর নৌকা চলে, 2 দিন 2 রাত নৌকা চলে না, স্রোতের বিপরীতে গুণ টেনে 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 টেনে, আমিও গুণ টেনে 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 নিয়ে গেছি নৌকা। 14 বছর বয়সে? হ্যাঁ, ধুবড়ি গিয়ে পৌঁছলাম 2 দিন 2 রাত পর। ওইখানে রাতটুকু কাটিয়েই আমরা চলে আসলাম শিয়ালদা এক্সপ্রেসে কলকাতায় আসার পর মেজদাকে ওখানে পেলাম। ওনারা আবার বিজ্ঞাপন দিয়েছিলেন এই আনন্দবাজার পত্রিকায়, আমরা ওটা খেয়াল করিনি, অথচ হাতে পত্রিকাটা ছিল। মানে ইন্ডিয়ান বিজ্ঞাপন তো, এগুলি খেয়াল করিনি, দেখিনি। এরপরে মাকে আমি বললাম যে মা, এটা তো ঠিক হলো না, আমি তো মুক্তিযুদ্ধে যাবো বলেছিলাম, দেশ ছেড়ে আমি এখানে কেন? আবারও মা চুপ। হঠাৎ একদিন আনন্দবাজার পত্রিকা একটা ছবি দেখলাম যে একজন বীর মুক্তিযোদ্ধা, বয়স 17-18 হবে, তার বাবার পায়ের কাছে অস্ত্র রেখে সালাম করছে, দোয়া চাইছে যে মুক্তিযুদ্ধে যা। আমি দৌড়ে গেলাম মাকে, মা দেখেন।
ওই ছেলে যাবে, আমি তো ছোট, কিন্তু তারপর আমি বলছি, ওই ছেলে যদি যেতে পারে আমি কেন যাব না। এই তখন আমাকে মা বললেন যে ঠিক আছে, তুমি তো রেডিও টেলিভিশনে গাচ্ছ অনেক দিন থেকে, তুমি স্বাধীনমালা বেতার কেন্দ্রে যাও, কণ্ঠ দিয়ে যুদ্ধ করো। কণ্ঠ দিয়ে যুদ্ধ করা আমি বুঝি না, আমি জানি অস্ত্র হাতে যুদ্ধ করা, তখন কণ্ঠ দিয়ে যুদ্ধ করা যায় এটা আমি জানতাম না। পরে না জানলাম, বুঝলাম যে সেই বয়স হলো যে হ্যাঁ, কলম দিয়ে যুদ্ধ করা যায়, তুলি দিয়ে যুদ্ধ করা যায়, কণ্ঠ দিয়ে যুদ্ধ করা যায়, অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায়, বিভিন্নভাবেই যুদ্ধ করা যায়। এরপরে স্বাধীনমালা বেতার কেন্দ্র খুঁজে পাই না কোথায়। অনেকেই হয়তো জানতো, কিন্তু এটা গোপনে ছিল, গোপন ছিল বলে হয়তো কেউ বলছে না। পরে মেজদা একসময় প্রবাসী বাংলাদেশ সরকারে চাকরি নিলেন। উনি একদিন এসে বললেন যে বালিগঞ্জ সার্কুলার রোডে স্বাধীনমালা বেতার কেন্দ্র, তুই যা। এই তখন আমি স্বাধীনমালা বেতার কেন্দ্রে গিয়ে আমার অগ্রজ যারা ছিলেন তাদেরকে পেলাম। আমি তো ছোট, আমি সর্বকনিষ্ঠ ছিলাম কিন্তু স্বাধীনমালা বেতার কেন্দ্রে। এইভাবে আমার মুক্তিযুদ্ধে যাওয়া।